নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র স্টেট। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন। রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি আলোচনা করো, অথবা রাষ্ট্রের সংজ্ঞার্থ দাও, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। উত্তরটি আলোচনা করার আগে ছাত্র বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে স্বাগত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের কাছে আমি বলবো তোমরা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, ছোট প্রশ্ন তোমাদের কাছে আপডেটেড নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা যখন ভিডিওটি দেখবে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। আর যারা নতুন ভিডিওটি দেখছেন বা দেখবে তাদেরকে অনুরোধ করব লাইক, শেয়ার, কমেন্টস করতে এবং সাবস্ক্রাইব করতে। শুরু করছি আজকের আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্র একটা দেশ, স্টেট। এখানে স্টেট মানে আমরা সাধারণ অর্থে বাংলা মানে বুঝি রাজ্য, কিন্তু রাষ্ট্র বলতে স্টেট বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিকগণের মত অনুযায়ী রাষ্ট্র মানে স্টেট, যেমন ইউনাইটেড স্টেটস। রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়। রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। একথা কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। কিন্তু রাষ্ট্রের সঠিক সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা এখনও একমত হতে পারেননি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। এটা শুরু বা ভূমিকার দিকে তোমরা লিখবে ছাত্রবন্ধুরা। পরে প্যারা চেঞ্জ করে 1 নম্বর পয়েন্ট, সাবেকি সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের পটভূমিকায় অ্যারিস্টটলের দেওয়া এই সংজ্ঞা বর্তমান যুগের আধুনিক রাষ্ট্রের পক্ষে প্রযোজ্য নয়। তিনি কি বলেছেন? স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার এবং গ্রামের সমষ্টি। অ্যারিস্টটল যে সময় বলেছেন সেই সময়টা আজ থেকে প্রায় 600-700 বছর আগে। বর্তমান আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এই সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হিসাবে মেনে নিতে পারেন না। এই যুগে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সম্পূর্ণভাবে স্বাবলম্বী একটি রাষ্ট্র এই যুগে সেটা সম্ভব নয়। নেক্সট পয়েন্ট, 2 নম্বর, আইনগত সংজ্ঞা। প্রখ্যাত আইনবিদ হল তার মতে রাষ্ট্র হলো এমন এক জনসমাজ যার একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা সীমানার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সর্বতোভাবে মুক্ত, ফ্রিডম। ওপেনহাইমের অভিমত, রাষ্ট্রবিজ্ঞানী ওপেনহাইমের অভিমত হলো যখন কোনো নির্দিষ্ট একটি ভূখণ্ডে কোনো সংগঠিত জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে তখন রাষ্ট্রের সৃষ্টি হয়। আবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইলসনের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। 3 নম্বর পয়েন্ট, প্যারাচেঞ্জ, আদর্শবাদী সংজ্ঞা। কান্ট ও হেগেল উভয় রাষ্ট্রকে এক সর্বাত্মক ও ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতিমানবীয় নৈতিক প্রতিষ্ঠান রূপে অভিহিত করেছেন। হেগেলের রচনায়, রাষ্ট্রবিজ্ঞানী হেগেল তার রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে। আদর্শবাদী সংজ্ঞা। নেক্সট পয়েন্ট, 4 নম্বর, আধুনিক সংজ্ঞা। আধুনিক
আচরণবাদী চিন্তাবিদরা রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলি মেনে নিতে চাননি, এমনকি তারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা পরিভাষাটি প্রয়োগের পক্ষপাতী। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস ও বোনসলির মতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র। নেক্সট পয়েন্ট, মার্ক্সবাদী সংজ্ঞা। মার্ক্সবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের এক হাতিয়ার, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর ওপর প্রভুত্ব বজায় রাখার প্রতিষ্ঠান। শ্রেণীবিভক্ত সমাজে শ্রেণীস্বার্থ সংরক্ষণের একটি রাজনৈতিক হাতিয়ার হলো রাষ্ট্র। এটি রাজনৈতিকভাবে মার্ক্সবাদীদের অভিমত। নেক্সট পয়েন্ট, গার্নারের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে রাষ্ট্র হলো সাধারণভাবে বৃহৎ এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে পার্মানেন্টলি বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে এবং সেই সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। তাহলে ছাত্রবন্ধু, তোমরা দেখতে পাচ্ছ যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের সংজ্ঞা 6টা পয়েন্ট, 6টা মতামত, অভিমত, মতাদর্শ, কিন্তু সর্বশেষ গার্নার যে সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী গার্নার, তার সংজ্ঞাটি বর্তমান আধুনিক যুগের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। এবার আমরা আলোচনা করব প্রশ্নের দ্বিতীয় ভাগ। প্রশ্নটির মূল্যায়ন মান হচ্ছে প্রথম অংশ বা প্রথম ভাগের জন্য 3 নম্বর এবং যে দ্বিতীয় ভাগটা আলোচনা করছি সেটির জন্য 5 নম্বর। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। রাষ্ট্রের অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য হেডিং দিয়ে তোমরা কালো কালিতে লিখবে বা নীল কালিতে বড় বড় করে লিখে কোলন দেবে, দিয়ে আন্ডারলাইন করে দিতে পারো। রাষ্ট্র সম্পর্কে গার্নারের দেওয়া সংজ্ঞা থেকে রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। যেটি একটু আগে আলোচনা করলাম যে সর্বশেষ যে গার্নারের সংজ্ঞা, সেটিকেই আমরা বিশ্লেষণ করে দেখছি যে উপাদান বা বৈশিষ্ট্য হিসাবে 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার ও সার্বভৌমত্ব। 1 নম্বর বৈশিষ্ট্য জনসমষ্টি। রাষ্ট্রের মৌলিক উপাদান হলো জনসমষ্টি। জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র গঠিত হয়, তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না। আধুনিক রাষ্ট্রে জনসমষ্টিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে গিয়ে নাগরিক, 2 নম্বর হচ্ছে গিয়ে বিদেশি নাগরিক, 3 নম্বর হচ্ছে সাধারণ জনসাধারণ বা প্রজা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং আইনসম্মতভাবে রাষ্ট্র প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করে থাকেন, তাদের নাগরিক বলা হয়। অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব ভিনদেশী নাগরিক সাময়িকভাবে বসবাস করেন, তাদের বিদেশি আখ্যা দেওয়া হয়। এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে যে সকল রাষ্ট্র এখনও উপনিবেশ খুব কম, সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, সেই সময় যে সমস্ত বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে বলা হয় প্রজা। যেমন আমাদের দেশ ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্টে সমগ্র ভারতবাসী ছিল ব্রিটিশদের প্রজা, তাই জন্য তারা বলতো নেটিভ। ব্রিটিশরা ভারতীয়দের বলতো নেটিভ, তারা আমাদের প্রভু, আমরা তাদের অধীনস্থ। নেক্সট পয়েন্ট 2 নম্বর, নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হলো রাষ্ট্রের দ্বিতীয় একটি অপরিহার্য উপাদান। জনসমষ্টির বসবাসের জন্য একটি ভৌগোলিক সীমানা বিশিষ্ট নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোনো জনসমষ্টি যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হয়, ততক্ষণ পর্যন্ত তা রাষ্ট্রের মর্যাদা লাভ করে না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের অধীনস্থ স্থলভাগ, জলভাগ ও বায়ুমণ্ডলকে বোঝায়। কাজেই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের সীমানার মধ্যে নদ নদী, পাহাড়, পর্বত, অরণ্য অর্থাৎ ভৌগোলিক যে বিষয়গুলো, প্রাকৃতিক সম্পদগুলি, আকাশসীমা, সমুদ্র উপকূল ইত্যাদি সব কিছুই অন্তর্ভুক্ত।
তাহলে এখানে তোমরা নির্দিষ্ট ভূখণ্ডে বুঝতে পারলে যে নির্দিষ্ট স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডল এবং প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে, নদ নদী, পাহাড়, পর্বত, অরণ্য, আকাশসীমা, সমুদ্র উপকূল, সমুদ্র, সমস্তটাই সেই রাষ্ট্রের একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে, এবং তার আকাশ, বায়ুমণ্ডল এবং তার অঞ্চলকে ঘিরে যে জলভাগ রয়েছে, অর্থাৎ সেই রাষ্ট্রের কোনো এক পাশে বা দুপাশে বা তিন দিকে সমুদ্র থাকলে, মহাসাগর থাকলে, সেই মহাসাগরের কিছুটা অংশ সেই রাষ্ট্রের অন্তর্ভুক্ত জলভাগ বলে ধরে নেওয়া হয়। নেক্সট পয়েন্ট, সরকার। রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা, একটি থিওরিক্যাল ম্যাটার। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। রাষ্ট্রের কোনো রূপ নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো মূর্তি নেই, তাই বলা হচ্ছে বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝি, অর্থাৎ যে সরকার রাষ্ট্রকে পরিচালনা করছে, জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে, জনগণের জনমতের রায় বা ভোটে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ বা কয়েকটি দল মিলে একটি গোষ্ঠী তৈরি করে রাষ্ট্রের সরকার সূত্রপাত করে বা রাষ্ট্রের সরকার গঠিত হয়, এবং সেই সরকারের নিয়ন্ত্রণাধীন মন্ত্রিপরিষদ এবং সেই মন্ত্রিপরিষদের যিনি নেতা, সেই নেতৃত্ব দানকারী, যেমন আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব দানকারী প্রধান হলেন আমাদের প্রধানমন্ত্রী, রাজ্যের ক্ষেত্রে, অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। তাহলে রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝব বা সরকারকেই বুঝি। এক্ষেত্রে অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হলো মেশিনারি হচ্ছে বা মেশিন হচ্ছে সরকার, অর্থাৎ গভর্নমেন্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারীদেরই সাধারণভাবে সরকার বলা হয়। সরকারের বিভিন্ন রূপ আছে, যেমন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত, মন্ত্রিপরিষদ চালিত ইত্যাদি। নেক্সট পয়েন্ট, সার্বভৌমত্ব। অধ্যাপক গেটলের মতে সার্বভৌমত্ব হলো আধুনিক রাষ্ট্রের একটি ভিত্তি বা একটা বেস। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার প্রাণ হলো সার্বভৌমত্ব, অর্থাৎ সভেরেনিটি। কারণ জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব না থাকে, তাকে কোনো মতেই রাষ্ট্র আখ্যা দেওয়া যাবে না। তাহলে সার্বভৌমত্ব হতে গেলে একটা নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনসমষ্টি, কয়েকটি জাতি প্রজাতি মিলে একটি জনসমষ্টি এবং একটি তার বা কয়েকটি অঙ্গরাজ্যের তার সরকার থাকবে। একটি কেন্দ্রীয় সরকার বা অঙ্গরাজ্যগুলো, ফেডারেল স্ট্রাকচারের অঙ্গরাজ্যগুলো, তার একটি প্রত্যেকটি রাজ্যের একটি করে সরকার থাকবে। সেটা একটি দলের হতে পারে বা বহু দলের হতে পারে। সার্বভৌমত্ব দু ধরনের, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকার নিজেও রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় যে বৈশক্তির সমস্ত রকম নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্র মুক্ত, অর্থাৎ এই সার্বভৌমত্বের শক্তিতে কোনো স্বাধীন রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না। অন্যান্য বৈশিষ্ট্য, উপরোক্ত চারটি অপরিহার্য বৈশিষ্ট্যগুলো ছাড়াও রাষ্ট্রের আরও তিনটি অপ্রধান বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হচ্ছে স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি ও জাতীয়তাবাদ। এবার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব কি? স্থায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না। সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী। আজ যে সরকার ক্ষমতায় আছে কাল নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী, তার একটা সুনির্দিষ্ট ধারাবাহিকতা আছে। অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রকে চিরস্থায়ী বলে মেনে নিতে চাননি।
নেক্সট পয়েন্ট, অন্যান্য বৈশিষ্ট্যের আন্তর্জাতিক স্বীকৃতি। রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না পেলে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকৃত অর্থে রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় না। আর সার্টিফাইড ফর ইন্টারন্যাশনাল ফোরাম, ইন্টারন্যাশনাল আদার্স কান্ট্রিজ। 3 নম্বর পয়েন্ট, অন্যান্য বৈশিষ্ট্যের জাতীয়তাবাদ। কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে জাতীয়তাবাদের কথা বলে থাকেন। তাদের মতে জাতীয়তাবাদের আদর্শে গভীরভাবে উদ্বুদ্ধ না হলে কোনো জনসমষ্টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সফল হতে পারে না। অবশ্য রাষ্ট্রভেদে জাতীয়তাবাদী চেতনা বিকাশের ধারা স্বতন্ত্র হতে বাধ্য। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পরবর্তী প্রত্যেকটি ভিডিও যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে বা অন্য সোশ্যাল মিডিয়ায় দেখতে চাও, তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক শেয়ার করবে, এই অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।